সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আজ আমার সঙ্গে সময় সংলাপে যোগ দিয়েছেন এমদাদুল ইসলাম। এমদাদুল ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার সঙ্গে যেতে চাই ওই আলোচনায় যে ঢাকা নগরের তো আকার বেড়েছে, দ্বিগুণ আকার নিয়েছে। দুই সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর আর দক্ষিণে ৮টি নতুন ইউনিয়ন যোগ হয়েছে। তা আপনার তো অভিজ্ঞতা আছেই যে এই দুটো ইউনিয়ন নাম বললেও তারা কিন্তু ইউনিয়ন পর্যায়ে এখন আর নাই। সেই জায়গা থেকে যদি বলেন যে এতে ঢাকা দুই সিটি কর্পোরেশনের উপর বাড়তি কোনো চাপ তৈরি হলো কিনা। দেখেন, এই বিষয়টা এই যেগুলো ইউনিয়ন ইনকর্পোরেট হয়েছে সাউথে আর নর্থে, এই জায়গাগুলো আগে থেকেই ঢাকা মাস্টার প্ল্যানের ভিতরে আছে। কিন্তু এটা খুব অদ্ভুত বিষয় হলো, মাস্টার প্ল্যানে আছে আবার এগুলো ইউনিয়ন, আবার কোনো কোনো জায়গায় উপজেলা এই ধরনের রয়ে গেছে এগুলো। এখানে যে কোনো কেউ বাড়ি করতে গেলে ওই ইউনিয়নগুলোতে তারা রাজুক থেকে পারমিশন দিতে হয়, আবার সিটি কর্পোরেশনে তারা ট্যাক্স দিত না আগে। একটা মানে অসমন্বয় অথবা একটা ইয়ের মধ্যে কোনো রকম তাতে সিটি কর্পোরেশনে বঞ্চিত হচ্ছিল। আবার অনেকে আবার রাজুকেতে প্ল্যান নিতে হলেও কিন্তু অনেকে আবার রাজুকতে প্ল্যান না নিয়ে ইউনিয়ন পরিষদে প্ল্যান নিত। ইউনিয়ন পরিষদে যে প্ল্যান নিত আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদে কোনো ইঞ্জিনিয়ার নাই, আর্কিটেক্ট নাই, প্ল্যানার নাই, ওরা আবার রাজুকের প্ল্যান ফলো না করে একটা খুব একটা মানে হজবরল অবস্থার মধ্যে ছিল। তো এই সিদ্ধান্তটা উচিত ছিল আরো আগে নিলে ভালো হতো। তো আমি ধন্যবাদ জানাই, তারপর শেষ পর্যন্ত হয়েছে। কিন্তু এখন সমস্যা হলো, এখন সিটি কর্পোরেশনের যেটুকু স্ট্রেংথ আপনি জানেন যে আগে সিটি কর্পোরেশনটা ছিল সাউথে, যে মেন ইয়েটা, সাউথের পরিধি যেটুকু বেড়েছে, সাউথের নর্থের পরিধিটা অনেক বড়, অনেক বড় জনসংখ্যার দিক দিয়েও এবং এরিয়াও। কিন্তু নর্থের মধ্যে দুর্বলতা হচ্ছে, নর্থে কোনো নিজেদের কোনো বিল্ডিংই নেই, অফিস বিল্ডিংই নেই। ওরা এখনো এখানে বিচ্ছিন্নভাবে চালাচ্ছে। আর একটা হলো সার্ভিসের জন্য আপনারা জানেন যে খুব ইনএডিকুয়েট স্টাফ। সেটা শুধু সিটি কর্পোরেশনে, সেটা রাজুকেও। রাজুকের চেয়ে সিটি কর্পোরেশনের কাজটা ডোর টু ডোর একেবারে। এই যে এতগুলো বাড়ি যে ট্যাক্সেশনের নেটে আনতে হবে, ওদের সার্ভিস ডেলিভারি দিতে হবে, সেগুলো দেওয়ার জন্য সিটি কর্পোরেশনকে একটা ডালা মানে নতুন করে সাজাতে হবে। এখানে পর্যাপ্ত ম্যান পাওয়ার না হলে, শুধু এরিয়া বাড়ালে তো হবে না। সার্ভিস যদি না দেওয়া হয়, মানুষ যদি আপনি দেখেছেন অনেক পৌর এলাকায়, অনেক শহরের মধ্যে আছে, এরা পৌর ট্যাক্স দেয় কিন্তু ওরা সার্ভিস পায় না। তো ইউনিয়ন বা এই যেগুলো মানে আমরা বলি পেরি আরবান এলাকা হিসেবে বলি, যারা এখানে যদি আরবান ফেসিলিটি না পায় তারা তো তখন ট্যাক্স দিতে চাবে না। এই জন্য তাদেরকে সার্ভিস দেওয়ার বিষয়টা এনশিওর করতে হবে। এখন এই যে দুই মেয়র বা দুই সিটি কর্পোরেশনের দুই মেয়রই তো নতুন, তারা নবাগত প্রায় 1 বছর হয়েছে। তো সেই জায়গা থেকে তাদের উপর তো এই যে যতটুকু এলাকা আগে ছিল তাদের, সেটারই তো একটা চাপ আছে অবশ্যই। সেখানে নাগরিক সুবিধা দেওয়া, অনেক কিছু অসম্পূর্ণ। তাদের ইশতেহারেও তো এই ৮-৮-৬ ছিল না। এখন কাকে রেখে কাকে, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ, আমি আগে চ্যালেঞ্জটা বলি আপনাকে এই কারণে যে যেহেতু তারা প্রেজেন্ট অবস্থার মধ্যে, আপনি এখন দেখেন গুলশান বনানীতে যদি যান, দেখেন এখানে গুলশান বনানীতে আজকে 4 থেকে 5 মাস ধরে সব রোড কাটা হচ্ছে। গাছ কাটা হচ্ছে, ফুটপাত কাটা হচ্ছে, যা কাটা হচ্ছে সেগুলো সব এখানে পড়তেছে, মাটিগুলো আবার পড়তেছে। এর মধ্যে কোনো কোনো জায়গার ভিতরে হয়তো স্ল্যাব দিচ্ছে, কিন্তু স্ল্যাব দেওয়ার পরেও কিন্তু ভিতরে ময়লাটা থেকে যাচ্ছে। সুতরাং যে উদ্দেশ্যে ড্রেনটা বানাচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি ফাংশনাল হয় কিনা সন্দেহ। সব রাস্তা বন্ধ থাকার কারণে ওখানে একটা যানজট তৈরি হচ্ছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, তাহলে সিটি কর্পোরেশন যেখানে এটাই ম্যানেজ করতে পারছে না, এটা প্ল্যান্ড এরিয়ার মধ্যে, এখানে তাদের সাথে এখন ইনক্লুশন এসে নতুন এগুলো আগে ছিল এগুলো লোকাল গভর্নমেন্টের আওতায়, যেখানে কোনো রকম সিটি কর্পোরেশনের রোড নেটওয়ার্ক নাই, রাজুকের ডিটেল এরিয়া প্ল্যান আছে বটে, সেটা ইমপ্লিমেন্ট হয় নাই, ওখানে গ্যাস লাইন নাই, ওখানে বিদ্যুৎ লাইন খুব জিগজাগ, রোডগুলো খুব এই যে একটা বিশাল যজ্ঞ, 8টা ইউনিয়ন যে আসছে, এখানে অনেক ম্যান পাওয়ার, কিন্তু আপনি দেখেছেন ম্যান পাওয়ার কিন্তু জাস্ট ডাবল হয়ে গেছে এখানে। তো ওদেরকে এই কোঅপটা করার জন্য সিটি কর্পোরেশনকে, দুজন মেয়রকে, যেহেতু তাদের আগে কিন্তু নির্বাচনী ইশতেহারে ছিল না, এখন 1 বছরে আপনি দেখেছেন যে তারা অনেকগুলো, কিন্তু সেখানে তো ভাই ওইটাও যে বহুতল ভবনও তৈরি হয়েছে অনেক। হ্যাঁ, অনেক জায়গার ভিতরে ইভেন সবচেয়ে ট্রেজেডি হচ্ছে এটা, এই প্ল্যান এরিয়াগুলো যদিও মানে দনিয়া ভাটারা, এগুলো তো আর এখন আগের সেই ভাটারা নাই, সেই দনিয়া নাই। এখানে আপনি ঠিকই বলছেন, এখানে রোড হলো চিকন বা ছোট ছোট রোড, কিন্তু এলাকার লোকজন এখানে সিটি কর্পোরেশন থেকে প্ল্যান, রাজুক প্ল্যান দেয় নাই হতো অনেক জায়গায়, সিটি কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে 8-10 তলা বিল্ডিং করে ফেলেছে।
দক্ষিণকার উত্তরখানের সাথে তো উত্তরের খুব বেশি তফাৎ দেখি না না। না লাগানো তো, হ্যাঁ, মানে দৃশ্যমান করেও দেখি না, কারণ একই রকম ফ্ল্যাট সেখানে ভার্চুয়ালি ওরা উত্তরা রোডে ইউজ করতেছে, কারণ জি। উত্তরা রোডটা যেখানে গিয়ে যেগুলো শেষ হয়েছে ওই যে ওরা রেল লাইনের ওরা এখানে, সাথে ওখান থেকে তাদের ওরা শুরু, কানেকশন হ্যাঁ। নিচ্ছে। ওরা কিন্তু এগুলোর উপর ডিপেন্ডেন্ট। আপনি দেখেছেন যেভাবে রায়ের বাজার ধানমন্ডির সাথে মিলে গেছে, আপনি একইভাবে আপনি আপনি বাটা গুলশানের সঙ্গে সাথে হয়ে মিশে গেছে, যে ওখানে আব্দুল্লাহপুর বা যে অন্য যেগুলো আছে সেগুলো সবগুলো উত্তরের সাথে মিশে দক্ষিণখান গেছে। উত্তরখান। এই প্রেশারটা পড়তেছে তাহলে প্ল্যানে। আমি এই 8-16টি ইউনিয়ন পরিষদ নিয়ে আরেকটু কথা বলতে চাই এই জায়গায়, যে বিরতি থেকে এসে আলোচনা আপনার কাছে শুনতে চাই যে তাহলে এখন এমনিতে যেহেতু দুইটা এই 8টি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের সাথে যুক্ত করেছে সরকার, স্থানীয় সরকার বা সরকারের সরাসরি সরকারেরই তো একটা দায়িত্ব আছে, আগ্রহ থাকবে যে তাদের দিকে মনোযোগটা যাক কিছুটা হলো। সুতরাং দুই মেয়রের এই টানাপোড়েন থাকবে যে তারা নতুন পুরাতন তাদের দিকে বেশি মনোযোগ দেবে। তারপর বাজেটের ব্যাপারটাও আসবে। ওই যে সিটি কর্পোরেশনের সঙ্গে তো হয়েছে, প্রায় দ্বিগুণ হয়ে গেছে আকার, যদিও গাজীপুরের চেয়ে একটু ছোট, কিন্তু তারপরেও জনসংখ্যা প্রায় এক জায়গায় 1.25 কোটি, আরেক জায়গায় হয়তো 1.5 কোটি হয়ে গেছে দুই প্রান্তে। এই জায়গায় তো বাজেট কোথা থেকে আসবে, যে অর্থ সংস্থান কোথা থেকে বাজেট তো মেইনলি একটা ফ্লো হয় গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টে একটা সাবসিডি দেওয়া হয়, আর মেইনলি আসে কিন্তু লোকাল এরিয়া থেকে আসে, সেখানে ইন দ্য ফর্ম অফ ট্যাক্সেশন এবং বিভিন্ন হোল্ডিং ট্যাক্স, গেইন ট্যাক্স বিভিন্নভাবে আসে। তো সমস্যা হলো একটা বড় ধরনের ট্যাক্স কিন্তু আমি আপনার মাধ্যমে বলতে চাই সরকার আদায় করছে না। যেটা হলো এই যে জমি এগুলো ছিল, মনে করেন না গ্রামীণ জনপদের জমি ছিল, গ্রামীণ জনপদ থেকে যেগুলো ডেভেলপমেন্ট হয়ে যে আরবানাইজড হলো, এখন একটা জমি যখন ওরা, আগে এই জমিটা ছিল সিটি নগর গ্রামের এলাকা ছিল, তখন এখানে হয়তো ম্যাক্সিমাম 1 লাখ 2 লাখ টাকা কাটা বিক্রি জমি পেত। এই জমিগুলো যেগুলো এখন সিটি কর্পোরেশনের আওতায় আসছে, ওখানে জমি কিন্তু এখানে ওভারনাইট যেহেতু ওরা আসছে, এই জমিগুলোর দাম বেড়ে যাবে। দ্যাট ইজ, অন্যভাবে বলতে গেলে এটা ডেভেলপড ইয়েতে চলে আসছে। তো নিয়ম হচ্ছে রাজুকের যেটা দিয়ে রাজুক ছিল টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, যেটা মাদার অ্যাক্ট ঢাকা সিটির, তাতে বলা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট ফি অথবা বেটারমেন্ট ফি নেওয়া, কারণ ওই জমিটা উপরে বেটার সার্ভিস দিতে গেলে এই বেটারমেন্ট ফিটা কোনোদিনই ইম্পোজ হয় নাই। এটা রাজুক গেলে ইম্পোজ করতে পারে, সিটি কর্পোরেশন ইম্পোজ করতে পারে, যেহেতু আইনে দেওয়া আছে। এইটা দিলে আপনি যে কোনো মানুষ, যেহেতু তারা কিন্তু জমি বিক্রি করে ওই বেশি দামে, আবার কিন্তু এখানে ট্যাক্স করে ওই যে দলিল করে কম দাম দিয়ে। সুতরাং এটা যদি রিয়েলি ইম্পোজ করা যায় তাহলে কিন্তু ভালো একটা আসবে, আপনার ট্যাক্স মানে কর আদায় হবে। আর আরটাও যেটা বড় হবে সেটা হলো এলাকার থেকে যেগুলো হোল্ডিং ট্যাক্স বা অন্য ট্যাক্সগুলো যেগুলো যদি কালেকশন করতে গেলে সিটি কর্পোরেশনকে আগে এটা এক্সটেন্সিভলি ডাটাবেস করতে হবে, সার্ভে করতে হবে। কারণ এই বাড়িগুলোর অবস্থান, বাড়িগুলোর প্ল্যান, বাড়িগুলোর কোনটা কি ব্যবহার হচ্ছে, এটা কি রেসিডেন্সিয়াল বাড়ি না কমার্শিয়াল বাড়ি, এটা তো একটা পুরো ঢাকা শহরে এখন মিসম্যাচ হয়ে গেছে। ঢাকা শহরে এই ডাটাবেসটা করা এবং এই সার্ভে করার পিরিয়ডটা কিন্তু ওখানে আবার সার্ভিস ডেলিভারি দিতে হবে। এদিকে লাস্ট চলমান বাজেটে এদের কোনো সংস্থান নাই, আগামীর বাজেটে সেটাও কিন্তু ফ্রেমওয়ার্ক অলরেডি দাঁড় হয়ে গেছে। সুতরাং এদের কিন্তু বেনিফিটটা যেটা দিতে হবে এই স্বল্প সময়ের ভিতরে, এটা কিন্তু 2017-18 থেকে ওরা বেনিফিটটা পাবে আমার মনে হয় আর কি। মানে এই চলতি অবস্থা পাবে না, এই অবস্থার মধ্যে খুব একটা বেশি পাবে না, হয়তো তারা 16-17 পাচ্ছে না, সামান্য পাবে হয়তো, 17-18 তাকে মেসিভ। এখন এই 17-18 জন্য আমি এবং এতদিন তাদের অপেক্ষা করতে হবে এবং এর জন্য আমি যেটা বলছি, এখনই উচিত গভর্নমেন্টের যে ধরনের উইথাউট প্রপার ট্যাক্সেশন বলেন, প্রপার যদি এটা পরস্পরের মধ্যে গিভ এন্ড টেক। কিন্তু আরেকটা বিষয় যে আমি যদি বলি এই যে মানে ড্রেনেজ সিস্টেম, সোয়ারেজ সিস্টেম, আরো যে রাস্তার কথা যদি বলি, ওটা তো ইউনিয়ন পরিষদের মতো বা স্থানীয় সরকারের মতো রাস্তা হয়েছে, আপনি সিটি কর্পোরেশন জিগজ্যাগ, যেটা বাড্ডাতে এখন কিছু সমস্যা রয়ে গেছে, কিছু কাজ করছে। তারপর রামপুরার উলনের দিকে আছে, মগবাজারের দিক দিয়ে আছে, কেরানীগঞ্জে বলেন, এদিকে বেড়াইত বলেন, বেড়াইত বা ওদিকে হরিরামপুর বলেন, সব একই অবস্থা। সেই জায়গাটা কি হবে? আমি শুধু তাকে সিটি কর্পোরেশনের আওতায় আনলাম, কিন্তু ওই যে বললাম যে বহুতল ভবন হয়ে গিয়েছে, বাণিজ্যিক ভবন হয়ে গেছে, অনেক মার্কেটও তৈরি হয়ে গেছে, এটাকে কিভাবে আপনি রূপ? এখানে একটা মেসিভ ডেভেলপমেন্ট করতে হবে। আর মেসিভ ডেভেলপমেন্টের জন্য মানে আপনি বুঝেন যে সেটা মেসিভ কস্টের ব্যাপার। কারণ হচ্ছে এখন থেকে যদি আগে সিটি কর্পোরেশন বা যেগুলো ওয়াসাও, কিন্তু ওয়াসার এরিয়া বেড়ে গেল, এখানে কিন্তু এগুলো ওয়াসার এলাকা, ওয়াসা তিতাস মনে হয় অনেকটা আছে, কিন্তু ওয়াসার নাই, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে আমার যতটুকু মনে হয় আছে, তিতাসেরও আছে, কিন্তু সমস্যা হয়ে যাবে একইভাবে ওয়াসার লাইনগুলো প্রায়গুলো
এই আপনার সিটি কর্পোরেশন এলাকাতে গিয়ে, যেমন আপনি কুড়িলে গিয়ে ওয়াসার এরিয়া শেষ, সিটি কর্পোরেশনের শেষ, এখন কুড়িলের পরে কিন্তু বসুন্ধরা বা বাটারা পূর্বাচল এগুলো কিন্তু এখন এর মধ্যে চলে আসছে, এখন নতুন আইনের সিটি কর্পোরেশন আওতায় চলে আসছে। ওখানে এখন সার্ভিস ডেলিভারি তাদেরকে দিতে গেলে নতুন করে এই ড্রেনগুলোর কানেক্টিভিটি, সিওরেজের কানেক্টিভিটি এবং প্লাস হলো আপনার এই সারফেস ড্রেন সিটি কর্পোরেশনের, যদি এটা এখন না করে, আগে এগুলো ছিল না বলেই জলাবদ্ধতা, কারণ সিটি কর্পোরেশন বা ওয়াসা ওখানে থেমে দিত, ওদিক দিয়ে আনপ্ল্যানে ছিল। এগুলো কিছুটা এখন ডিসিপ্লিনে আনতে হবে, আনার জন্য কিছুটা সমস্যা হবে, পার্টিকুলারলি অনেক জায়গার ভিতরে অনেক হসপিটাল অথবা হাউজিং কমপ্লেক্স হয়ে গেছে, এখান থেকে যে পরিমাণে ওয়েস্ট জেনারেট হচ্ছে। আমি আরেকটা বিষয় হচ্ছে ওয়াসার ইয়ের সাথে সিটি কর্পোরেশনের একটা ওই যে না বর্জ্য ব্যবস্থাপনা ওয়েস্ট, এটাও কিন্তু এই মানে তিনটা জিনিস, একটা হলো রোড নেটওয়ার্কটা স্মুথ করতে হবে, ইজি করতে হবে কানেক্টিভিটি, আরটা হলো ওয়াসার এই সিওরেজ লাইন, ওয়াটার সাপ্লাই লাইন, সিটি কর্পোরেশনের স্ট্রম ড্রেনেজ, আর এদিক দিয়ে হলো আপনার ওয়েস্ট কালেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং পাশাপাশি হলো অন্যান্য যেগুলো আরবান সার্ভিস দেওয়ার। এই সব বিষয়ের জন্য নেক্সট বাজেটে সরকারকে শুধু ইয়াতে আনলে হবে না, যে অ্যানাউন্সমেন্ট করলে হবে না, একটা বড় ধরনের সাবসিডি প্রথমে দিতে হবে। আমি এটা বিরতিতে যাব, ফিরে শোনাতে যাব। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই যে এবার যে 1 বছর আমাদের মেয়র পার করে আসলেন, এখন এই যে তারা যে ইশতেহার নিয়ে এসেছিলেন, সেই ইশতেহার বাস্তবায়ন তারা কতটা করতে পারবেন এই বাড়তি চাপের মুখে, হ্যাঁ সেটা একটু শুনবো বিরতি থেকে এসে। ইশতেহারে যে ঢাকাকে সুন্দর করার কথা বলা হচ্ছিল, ওনারাও 1 বছরে যে একটা ওয়ার্ম আপ অবস্থায় ছিলেন, সেই জায়গা থেকে সেই সুন্দরের কাছাকাছি তারা আসলে যেতে পারবেন কিনা এই বাড়তি চাপ নিয়ে? এটা খুব টাফ হবে, এই কারণে যে আমি অলরেডি বলেছি আপনাকে যে তারা বেনিফিটটা পাবে হয়তো 17-18 1 বছর পরে থেকে শুরু হবে, কিন্তু এর মধ্যে বেনিফিটটা পেতে গেলে যে পরিমাণ গভর্নমেন্টকে এখানে সাবসিডি হোক অথবা যে পরিমাণে ইনভেস্ট করতে হবে, এইসব জায়গার জন্য আমার মনে হয় সরকারকে এখন বিভিন্ন সাহায্য সংস্থা থেকেও কিছুটা স্বর্ণাপন্ন হতে হবে। যদি শুধু নামকে বাস্তে ইউনিয়ন পরিষদকে আনা হলে ভোটার বাড়ানো না, যদি রিয়েলি চাই যে আমরা এখানে ডেভেলপমেন্ট করব এবং ওদের জীবনমান উন্নয়ন করব, ওদেরকে আরবান ফেসিলিটিগুলো যেগুলো দেব, বা ওখানে এটা 2 ধরনের আছে, আরটা হলো ওখানে স্কুল কলেজ বা হসপিটাল এই সার্ভিস ওখানে প্রোভাইড করতে হবে। তো সেই জন্য এই কর্মযোগ্যটা কিন্তু আপনি যদি আরেক দিকে বললেন বাজার প্ল্যান হতে বাজার, এই কর্মযোগ্যটা কিন্তু শুধু একা সিটি কর্পোরেশনের উপর চাপাইলে হবে না, এখানেও আবার ঘুরে ফিরে একটা সমন্বিত উন্নয়ন কর্মসূচি দরকার। ওয়াসা, তিতাস, অবভিয়াসলি ভালো হয়েছে যেহেতু সিটি কর্পোরেশনের মেয়ররা ইলেক্টেড, তাদের মাধ্যমে এই কর্মযোগ্যটার জন্য একটা খুব সমন্বিতভাবে উদ্যোগ নিলে, তাতে আমি যেভাবে বলছিলাম তাতে ট্যাক্স কালেকশনও সম্ভব, যেটা বেটারমেন্ট ফি অথবা ডেভেলপমেন্ট ফি ইম্পোজ করে, আবার সাথে সাথে এটার বাস্তবায়নটাও মনিটরিং এর সুবিধা হবে। এবং কি হবে কি হবে না সেটার আবার একটা আমরা ওই জায়গায় একটা রাজনীতি দেখবো, যে যখন এই 16টা জায়গায় যখন কাউন্সিলর হবে। হ্যাঁ, এটা আবার আপনি ঠিকই বলেছেন, কারণ লাস্ট ইলেকশনে ওরা যেহেতু ভোট দেয় না, এখন ওখানের মধ্যে কাউন্সিলর নির্বাচিত হবে, কাউন্সিলর একটা ম্যান্ডেট দিয়ে ওখান থেকে ইলেকশন পাস করে আসবে। এদিকে মেয়র মহোদয়রা তো প্রতিশ্রুতি দিবেন, তারা যে প্রতিশ্রুতি দেবে, অলরেডি 1 বছর আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, এখন ওনারাও এখন কাঠগড়ায় প্রায় যে প্রতিশ্রুতি কতটুকু পালন হয়েছে। যদিও আমাদের উত্তর ঢাকার মেয়র উনি কিছু রিমার্কেবল কাজ করেছে, কিন্তু যেমন আসল কাজটা আপনি দেখেন, কারণ বাজারটা ঢাকার এখন সিবিডি হচ্ছে কারণ বাজার। ওয়ান্স আপন এ টাইম মতিঝিল বলা হলো, মতিঝিল থেকে এখন কারণ বাজারে কিন্তু আবার বাংলাদেশের সবচেয়ে এখন আগলি স্থান, কারণ এখানে মাঝখানে যে বাজার, এটা কিন্তু বাজার মাস্টার প্ল্যানে সেই বাজার নাই। এখানে যেহেতু সিবিডি, এখানে এটা কথা ছিল একটা মার্কেটটা রাজুক তখন তৎকালে ডিএটি করে সিটি কর্পোরেশনে হ্যান্ডওভার করেছে, ওখানে কার পার্কিং এর জায়গা আছে, পার্ক ছিল, ওখানে কার পার্কিং, চিলড্রেন পার্ক জায়গা আছে, কিন্তু যে জায়গার উপরে কাঁচা বাজার হয়ে বসে আছে। এখন এখান থেকে যেখানে সিটি কর্পোরেশনকে এগুলো অপসারণ করতে এখন সমস্যা হচ্ছে, এখানে তারা ওই যেগুলো নতুন ইনক্রিজ এর ভিতরে সেভাবে কিভাবে কোঅপ করবে, একটা মেসিভ প্ল্যান নিতে হবে। আমি আশাবাদী এই কারণে যে এই 2 জন মেয়র তারা কিন্তু একটা জিনিস হলো পলিটিক্যাল যে একটা প্রেশার, তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না। তাদের কাছে আমি যতটুকু সবাই জানে, তাদের কাছে ভালো ব্লেসিং আছে, মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তাদের সাথে একটা তাদের উপর ব্লেসিং আছে। এই জন্য তারা ওই দক্ষিণ ঢাকার মেয়রও কিন্তু অনেক কমেন্ডেবল কাজ করেছে, যে গুলিস্তান এলাকা থেকে
বিভিন্ন হাট, অবৈধ মার্কেট ইত্যাদি সরানো, আরো বিভিন্ন বিষয়। তার চেয়ে কিন্তু ওই দুই মেয়রের মধ্যে আবার একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। আবার আরেকটা বড় হলো কি, যারা মাঝখান দিয়ে হিন্টারল্যান্ডে পড়েছে, হিন্টারল্যান্ড বলতে আপনি এই যে এখানে হাতিঝিল এলাকায় অথবা এই বাংলা মোটর মগবাজার, এখান দিয়ে কিন্তু বাগ হয়ে গেছে। মাঝখানে কিন্তু এই জায়গার ভিতরে এই যে ওয়াটার লাইনের মানে আপনি নোম্যান্সল্যান্ডের মতো, এটা আমরা অনেকটা নোম্যান্সল্যান্ড বলে আমরা হিন্টারল্যান্ডে। এই এখন যেটা দাঁড়াবে হলো আপনার ওই নতুন এরিয়ার সাথে এই পুরনো এরিয়ার সাথে নতুন এরিয়ার মাঝখান দিয়ে যে আবার সংযুক্ত এইসব বিষয়গুলোর জন্য একটা, এদিকে আরেকটা বিষয় দাঁড়াইছে কি, রাজুকের একটা নতুন মাস্টার স্ট্রাকচার প্ল্যান রেডি হয়ে গেছে। আচ্ছা, সেই স্ট্রাকচার প্ল্যানে কিন্তু এটাকে আবার আরবানাইজড হিসেবে শো করা হয় নাই, মানে সিটি কর্পোরেশন এলাকাভুক্ত। সুতরাং এই প্ল্যানটাও আবার এখন রিভিশন, এখনো অ্যানেক্টমেন্ট হয় নাই, এটাও এখন রিভিশনের ব্যাপার আছে। পাশাপাশি ওয়াসার একটা শিওরেজ মাস্টার প্ল্যান আছে, ওয়াটার সাপ্লাই শিওরেজ মাস্টার প্ল্যান, এটাও কিন্তু অ্যাপ্রুভড, কিন্তু সেটার মধ্যেও এটাকে ফিট ইন করতে হবে। সুতরাং শুধু এত পরিকল্পনা যোগ্য এই যজ্ঞটা নগরবাসী কিভাবে সইবে না, যজ্ঞটার মধ্যে যেটা আপনিও বিভিন্ন সময় বলেছেন, আমরা যারা এই নগর উন্নয়নের সাথে যারা জড়িত বলে আসছি, একটা সমন্বিত যে ব্যবস্থা দরকার, দ্যাট ইজ অনেকে আমরা বলি নগর সরকার, হ্যাঁ, এটা কিন্তু না হলে এখন আরো বিপদ হবে। হচ্ছে না যেহেতু বলে যাচ্ছি, সেই 90 সাল থেকে যখন ইলেকটেড গভর্নমেন্ট আসা শুরু হলো, এখন আমরা দেখছি যে যানজট বলেন, এবং আবর্জনা তো এখনো দিনের আলোতেও আবর্জনা সরানো হচ্ছে। সেই দিন আলো হচ্ছে, আপনি বনানী গুলশানে গেলে দেখবেন রোড কেটে পড়ে আছে রাস্তার উপর দিয়ে, মাসের পর মাস। দৃশ্যমান দেখছি যে ময়লা ফেলার জন্য জায়গা দেওয়া হয়েছে, বাক্স দেওয়া হয়েছে বা ড্রাম দেওয়া হয়েছে, যাই হোক ঝুলে দেওয়া হয়েছে, তো সেটা কতটা কারিগরি ভাবে ঠিক আছে? কারিগরি ঠিক আছে কি, জায়গা নাই। মেয়র মহোদয়রা বলতেছে যে আসলে যে যেখানে বর্জ্যগুলো ওরা প্রথমে হলো প্রাইমারি কালেকশন, তারা হলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বলে, যেখানে গিয়ে প্রথমে জমাবে, যে আকারে দেওয়া হচ্ছে তার চেয়ে অনেক বেশি অনুপাতে আমাদের আবর্জনা তৈরি হয়। আবর্জনাগুলো রাখার জন্য কোনো সেকেন্ডারি স্টেশন শহরের মধ্যে জায়গা নেই, যাতে বাধ্য হয়ে এগুলো রোডের উপরে রাখে। এই রোডের উপরে রাখার পরিপ্রেক্ষিতে বৃষ্টি হলে এতদিন আবার পড়ে যাচ্ছে। সুতরাং এই যে ভোরে উপচে পড়ছে, সুতরাং এই গুলশান বনানীতে যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে অন্যান্য যেগুলো ফেরিয়ার মানে এরিয়া বা যেগুলো অগুরুত্বপূর্ণ এলাকা আছে তাদের আরো কি অবস্থা হবে। আমি একটা বিরতিতে যেতে চাই এমদাদ ভাই, এসে বলতে চাই যে আপনি যে প্রসঙ্গটা তুললেন, তাহলে যে নগর সরকার এবারও হচ্ছে না, এখন পর্যন্ত কোনো আভাস নাই, হওয়ারও কোনো কোনো দিক দিয়ে কোনো প্রতিশ্রুতিও নাই যে আগামীতে হবে। তো নগর সরকার ছাড়া আসলে নাগরিকদের জন্য, যে নাগরিকদের অধিকার নিশ্চিত করার আর কোনো সহজ অঙ্ক নেই। শুনবো বিরতি থেকে এসে। বলছিলাম যে নগর সরকার তো যখন হবে তখন, কিন্তু আপাতত কি কোনো সহজ অঙ্ক আছে কিনা যে উন্নয়নের জন্য, সমন্বয় ছাড়া তো উন্নয়ন সম্ভব না, প্রকৃত উন্নয়ন? অবশ্যই আছে। যেমন অনেক জায়গার ভিতরে, অনেক শহরের মধ্যে নগর সরকার যেখানে একটা বিভিন্ন হয়তো গবেষণা বা বিভিন্ন করে হয়েছে, আমাদের ঢাকা যেহেতু হচ্ছে না, আবার তো কথা উঠছে এখন অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো একজন, বিভিন্ন রকম মতামত আসছে। কেউ বলছে একজন সিনিয়র মিনিস্টারকে ঢাকার দায়িত্ব দিয়ে, অথবা কেউ বলছে অনেক দেশের মধ্যে আছে একজন ডেপুটি প্রাইম মিনিস্টার নিয়োগ করে, যাতে যার উপরে যেন সব মন্ত্রীদের কমান্ড থাকে। কারণ আমাদের আপনি জানেন সিনিয়র মন্ত্রী দিলে, সিনিয়র মন্ত্রী তো অনেক আছে, সিনিয়র সচিব যেমন অনেক আছে, সুতরাং তার চেয়ে যদি একজন এই র্যাঙ্কের না দেয় সবাই আদার সব মন্ত্রী, কারণ আপনি জানেন বলা হয় যে 14টা 15টা মন্ত্রণালয়ের সম্পৃক্ততা আছে এবং 50টা মতো অর্গানাইজেশনের আছে, এই যে ইনভলভ আছে এর সাথে, সেবা খাতে। এগুলোকে যদি আনতে হয়, হয়তো নগর সরকার করলে এতগুলো সরকার যদি সবগুলোকে আইন সংশোধন করে একটা অনেক বিরাট কর্মযোগ্য, বাট আলটিমেটলি সেদিকে যাওয়া উচিত। আপনি যেটা বলছেন ইন্টার্ম, এই মধ্যে যদি একজন এই ডেপুটি প্রাইম মিনিস্টার পর্যায়ের লোক যদি একজনকে দায়িত্ব দিয়ে, এবং দুজন মেয়র যেহেতু ওনারা আবার মন্ত্রী মর্যাদার, এবং অনেকগুলো মন্ত্রণালয় যেগুলো আছে, মনে করেন পূর্ত অথবা স্থানীয় সরকার, এরাও কিন্তু সিনিয়র মিনিস্টার। সুতরাং এই পর্যায়ে যদি দেওয়া না, এটার কোনো বিকল্প নেই বলবো আমি। এখন সরকার যদি একটা সমন্বয় কমিটি কিন্তু ছিল, হানিফ সাহেবের সময় একটা তৈরি হয়েছিল, উনি ছিল তখন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব যখন লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, তখন করেছিল, কিন্তু এটা সিটি কর্পোরেশন ভিত্তিক ছিল বলে ওয়ার্ক করে নাই। এবং ওই সময় মেয়র হানিফ সাহেব অনেক চেষ্টা করেছিল। ওই মিটিংয়ে আমরা যেতাম, দেখা যেত কি কোনো
প্রথম কয়েকজন আসলো, তারপর দেখা যাচ্ছে পরে মিটিং হইতো না। আসলে এক জায়গা থেকে যদি এটা ওভার মানে ইয়ে না করা হয়, ছাপিয়ে মানে কি বলে এফেক্টিভলি যদি কোঅর্ডিনেশন না থাকে, হয়তো প্রাইম মিনিস্টার নির্দেশ দিলে হবে না। আপনি দেখেছেন অনেক কিছু বিষয়ে অনেক মন্ত্রণালয় থেকে অনেক সিদ্ধান্ত হয়, এটা কিন্তু অনুসরণ হয় না, কারণ এটা মনিটরিং করার জন্য তো কেউ নাই। এখন যদি ঢাকার যে অবস্থা দাঁড়িয়েছে, এখন আপনি জানেন যে এখন বসবাস অযোগ্য শহর হিসেবে এটা বিবেচিত হয়ে গেছে। আমরা সব সূচকে পিছিয়ে আছি। আমরা পরিবেশ বলেন, আমরা সাপ্লাই ডেলিভারি বলেন, সবকিছুই। আপনি ইভেন আপনারা দেখছেন বিনিয়োগ পর্যন্ত ঢাকা যেহেতু পরিবেশ না, যারা বিনিয়োগ করতে আসে একটা শহরে, এয়ারপোর্ট থেকে শাহজালাল বিমানবন্দর থেকে নেমে শহরে আসতে একজন লোককে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। অথবা আপনার যদি একজন লোককে গুলশান বনানী থেকে মতিঝিল যেতে 2 ঘন্টা অ্যাভারেজ লাগে, একজন বিনিয়োগকারী তো এখানে উৎসাহ ফিল করবে না। এইসব জিনিসগুলো যদি একটা ইয়েতে না আসে, মোবিলিটি আরবান যেটা গতি যদি না আসে, হ্যাঁ, গতিময়তা যদি না আসে নগর জীবনে, এই গতিময়তা শুধু গাড়ি দিয়ে চললে হবে না, সব দিক দিয়ে কাজের ক্ষেত্রে হতে হবে। আপনি দেখেন পত্রিকার সংবাদ আছে, মেট্রো রেলের কাজ হতো আগামী মাসে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী কাজের শুভ উদ্বোধন করবে। তো অলরেডি বলা হয়েছে 5 বছর পিছিয়ে গেছি আমরা। দ্যাট ইজ এই কাজটা শুরু হওয়ার কথা ছিল 2011-12-তে শুরু হওয়ার কথা ছিল, 2015-16-তে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এতদিন পরে মাত্র আমরা একটা রুটের শুরু করতে যাচ্ছি, এবং সেটা কখন যে শেষ হবে। এবং ঢাকা শহরে এরকম মোট 6টা এমআরটি হওয়ার কথা আছে, বিআরটি হওয়ার কথা আছে, একটাও কিন্তু এখন আমরা শুরু করতে পারি নাই। তো এই জিনিসগুলো কেন হচ্ছে না? যেটা হলো কারণ হলো ডিটিসিবি মনে করেন আলাদা একটা উইং, যেটা যোগাযোগ মন্ত্রণালয়ের, যার সাথে মেয়রের কোনো কানেকশন নাই, যার সাথে এফেক্টিভলি রাজুকে আলাদা আলাদা কাজ করছে, আলাদা কাজ করে। এটা যদি এক জায়গায় আনে একটা আমব্রেলায়, তাহলে আপনি যেটা বলছেন যে গ্যাস লাইন, পানির লাইন, বিদ্যুৎ লাইন সবগুলোর মধ্যে একটা যে সমন্বয়, সেটা করলে, অথবা এখন যদি আমার কনসার্ন হচ্ছে ধরুন মেট্রো রেলের কাজ শুরু হবে, দেখা যাবে অনেক জায়গার ভিতরে সেখানে ইউটিলিটি লাইন রিমুভেলের জন্য এটা সার্ভিস লাইন আছে, অনেক পিছিয়ে যাবে। এর আগে, এই কাজ শুরু হওয়ার আগে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আহ্বান জানতে চাই, এই যখন মেট্রো রেলের কাজ শুরু হওয়ার আগে আগামী মাসে জুন জুলাইয়ের দিকে হবে, তার আগে যেন এই ধরনের একটা আগে সমন্বিত বডির ঘোষণা উনি দিয়ে দেয়। আমরা উন্নয়নের কথা বলছি, আমরা 16টি নতুন ইউনিয়নে যুক্ত হওয়ার কথা বলছি। সব জায়গাতে কিন্তু যে প্রশ্ন আপনি এক জায়গাতে এনে ওই যে অঙ্ক বলছিলাম যে সহজ অঙ্ক কি, সেটা হচ্ছে সমন্বয়। হ্যাঁ, সমন্বয়। ওই তো মানে এটাই হলো সবচেয়ে বড় ঢাকার একটা বড় সমস্যা। হ্যাঁ, মানে যানজট বলি, জলজট বলি, আবর্জনা অপসারণ বলি, সব জায়গাতে জট। হ্যাঁ, আপনি দেখেন শহরের মধ্যে আরেকটা বিষয় আপনি দেখেন, একযোগে কাজ করেই একমাত্র গতিশীলতা আনা যাবে। আপনি এমন কোন বিল্ডিং রোড নাই দুই পাশে এই বিভিন্ন রকম তারের জট, এবং সেটাও এক সমন্বয়হীনতা। এই যে দেখেন যেমনি নগরকে কার তার কোনটা কেউ জানে না, যেমনি নগরকে বিশ্রী করে ফেলছে, তেমনি তারগুলো মানুষ দৃশ্য দূষণ এবং মানুষ যখন এই বাতাস হয় তখন অত্যন্ত ভয় থাকে, এবং বিপজ্জনক। দূরে যাওয়ার সময় তার ছিঁড়ে পড়লে, কারণ এই বিপদ